নমস্কার। সবই সুধীজন, শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত, সম্ভাষণ, অভিনন্দন। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে স্বরচিত কবিতার বই কবিতাকুঞ্জ নামক কবিতা গ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং এর গুরুত্বকে উপলব্ধি করবেন এবং আপনার জীবনে একে ব্যবহার করার জন্য আমার সবিশেষ অনুনয়, আমার প্রার্থনা। ছোট ভাই বোন হিসাবে যারা আমার এই আবৃত কবিতা শুনছে, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ব্যক্ত করছি। আবৃত্তি। কবিতার নাম পুনরাবর্তন। পুনরাবর্তন শব্দের অর্থ পুনরায় আবর্তিত হয়ে সেই জায়গায় যাবে যা আগে ছিল। পুনরাবর্তন, পুনরাবর্তন। মানুষ আবার ফিরে যাবে অসভ্যতার ঘোর আধারে। মানুষ আবার ফিরে যাবে অসভ্যতার ঘোর আধারে, আদিম যুগের আদিমকালের মতো কুশিক্ষার কৃত কারাগারে। অসভ্যতার ঘোর আধারে আজ সভ্যতার প্রত্যাশিত বিকাশ দাগে দিয়েছে অপ্রত্যাশিত বিনাশ। ভারসাম্যের পাইনে আভাস, বিশেষতাহীন কদাচারে অসভ্যতার ঘোর আধারে। মানুষ আবার ফিরে যাবে অসভ্যতার ঘোর আধারে, আদিম যুগের আদিমকালের মতো কুশিক্ষার কৃত কারাগারে। অসভ্যতার ঘোর আধারে বদলে যাবে রীতিরীতি, আচারে বিচার ভাবধারা। নষ্ট হবে সভ্য সমাজ, কষ্ট পাবে সজ্জারা। বদলে যাবে রীতিরীতি, বদলে যাবে রীতিনীতি, আচার বিচার ভাবধারা। নষ্ট হবে সভ্য সমাজ, কষ্ট পাবে সজ্জারা। মানি জনের মান রবে না, জ্ঞানী জনের দাম পাবে না। মানি জনের মান রবে না, জ্ঞানী জনের দাম পাবে না। গণ্ড মূর্খের বাড়বে দাপট, সজ্জন থাকবে দূরে। দুষ্টরা খুব কষ্ট দেবে রে, শত ভ্রষ্ট আচারে, অসভ্যতার ঘোর আধারে। সুধীমণ্ডলে কবিতাটি আবৃত্তি করেছি। এর মর্মার্থকে আপনাদের সামনে তুলে ধরলে ভিন্ন জন, ভিন্ন মনের মানুষ, ভিন্ন চেতনায় সিদ্ধ মানুষ তার নিজের নিজ মন্তব্য রাখতে গিয়ে কত কি যেন বলবে। পারতপক্ষে আজকের সমাজ ব্যবস্থা, আজকের ন্যায় ব্যবস্থা, আজকের রাষ্ট্রনীতি এবং আরো দিকের যে সচেতনতা মানুষকে বিশেষভাবে প্রভাবিত করছে, এখানে আমরা দেখছি প্রতিটি মানুষ নিজেকে সঠিক মনে করছে। আর সঠিক মনে করার পরিপ্রেক্ষিতে
তার সিদ্ধান্তই অপরের সিদ্ধান্ত থেকে বলবৎ, অপরের সিদ্ধান্ত থেকে সঠিক, আর অপরের সিদ্ধান্ত বা বিচার থেকে স্বতন্ত্র হওয়া, তাই নিজেকে জ্ঞানীর লক্ষণ বলে জানাতে চেয়েছে। প্রকৃতপক্ষে জ্ঞানীর সংখ্যা বহুত কম। অজ্ঞানতায় ভরপুর এই বিশ্ব সংসার, স্বার্থ অন্ধতা আজ আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা কেউ আজকের এই সমাজ ব্যবস্থার যে বিশেষ বিশেষ অসুবিধার দিকগুলি, তার যে ছবল, তার যে প্রভাব, তার যে দুষ্প্রভাব এবং অগুণনীত যে সিদ্ধান্ত, তার থেকে আমরা নিজেদেরকে আলাদা ভাবতে পারি না, আর ভাবাটাও সম্ভব নয়। প্রতিটি মানুষের জীবনে তার সঙ্গ চাই, তার সহায় চাই, সম্বল চাই। আমরা সমাজবদ্ধ জীব, আমরা প্রাণীকুলে এই সুন্দরতম পৃথিবীতে এসেছি, আর এই আশাটাই ছিল আমাদের সৌভাগ্য। কিন্তু আজকের বিভিন্ন দিকের যে বিষয় বা বিভিন্ন দিকের যে অধ্যায়, এই অধ্যায়ের প্রতিটি স্তরে আমাদের কল্যাণকর কিছু হওয়ার কথা ছিল। কেননা আমরা সেই আদিম যুগের মানুষের মতো আজ আর শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানী, আধ্যাত্মিকতা, ধর্মীয় জীবনে কোনো দিক থেকে আগে বেড়েছে ছাড়া কখনো পিছিয়ে লোকদের মতন এখনো তারা অজ্ঞতা আর কবলে একেবারেই নাই। আজ বিজ্ঞানের জয়যাত্রা, বিশ্বের যে অনন্তের কথা আমরা বিভিন্ন সময় বলে আসছি, বলে থাকি, আজ তাদের অভিযান সেই অনন্তের পথগামী সফলতা প্রাপ্ত হয়েছে। এ কথাকে কোনোভাবে খারিজ করা যাবে না। তবে আজকের রাষ্ট্রনীতি, সমাজনীতি, ন্যায় পদ্ধতি সঞ্চালন করার জন্য রীতি নিয়ম, পারিবারিক জীবন, সব জায়গায় এক অরাজকতা, যে অরাজকতা মনুষ্য সমাজে সভ্যতার যে মৌলিক দিকগুলো, তার উপর, তার বিরুদ্ধে আজ হাবি হয়ে উঠেছে, শক্তিশালী হয়ে উঠেছে। বর্ষার পরে যেমন জঙ্গলে লতা পাতা এমনভাবে সুপ্রসারিত হয়, সমগ্র জঙ্গলকে তারা তাদের দখলে দিয়ে নেয়। আজকের সমাজ ব্যবস্থার যে দুষ্প্রভাব,
শ্রাবণ শেষে জঙ্গলের লতাপাতার মতনই বেয়ে চলেছে, যা সভ্য সমাজের জন্য একেবারেই যথার্থ নয়, সঠিক নয় এবং কল্যাণকর নয়। কোনো এক দিকের কথা যদি আমরা উল্লেখ করি, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় থেকে নিম্ন ন্যায়ালয় আইনের ক্যাটাগরিতে নিয়ে, নিয়মের ক্যাটাগরিতে নিয়ে এখানে স্পষ্টভাবে দেখা যায় তাদের যে সিদ্ধান্ত, তাদের যে ন্যায় পদ্ধতি মূলতভাবে সঠিকতার সাথে ন্যায় দিতে পারছে বলে আমার মনে হয় না। কোনো না কোনো জায়গায় ন্যায় পদ্ধতিতে কোনো না কোনো দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণ সচক্ষে দেখা বিভিন্ন প্রমাণপত্র, এভিডেন্স দেখার পরও তাকে প্রমাণিত করা সম্ভব হয়ে উঠছে না যে নাকি অপরাধী। আমরা দেখতে পাই, আমরা দেখতে পেরেছি আজ দুষ্কৃতীদের পক্ষেও সরজমিনে চোখে দেখা, ধরা পড়া মার্ডার কেসের আসামি আজ কোনো না কোনোভাবে তারা ন্যায়ালয়ের বিচারের অধীনে যা শাস্তি পাওয়ার কথা সেটা হচ্ছে না, বিপরীত কিছু হচ্ছে। তার দাপট আর কয়েক গুণ বেড়ে চলেছে। কোর্ট মুক্ত হয়ে সে আরো দুর্জয় থেকে দুর্জয়ের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করার জন্য দ্বিধা সংকোচ বোধ করছে। এমনিভাবে রাষ্ট্র देश का सबचेয়ে বড় সম্পত্তি। রাষ্ট্রনায়কেরা দেশকে সঞ্চালন করেন। আমার বিচার, রাষ্ট্রনায়ক যারা তারা জনতার অভিভাবক। একটা পরিবারের পিতামাতা যেমন তার ছেলে সন্তান সন্ততির অভিভাবক, বাবা দাদা ঠাকুরদা, তদ্রূপ রাষ্ট্রনায়ক যারা যারা 5 বছরের জন্য আমাদের দেশে নির্বাচিত হন, রাজ্যেও তাই মুখ্যমন্ত্রী বা তার পুরা পরিষদ দেশের জনতার পিতামাতা স্বরূপ। আজ তাদের আর্থিক সংগতি, আর্থিক সবলতার, আর্থিক উপার্জন করার জন্যে সন্তানের প্রতি তারা এমন এমন বিষয়কে বাড়াওয়া দেয় নাই, কিন্তু তাদেরকে মানা করে নাই তাও নয়, কিন্তু সেই বিষয়, সেই বস্তু তারা
আপনার জীবনে ভোগ করছে, সেবন করছে। অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, কোনো এক সময় দারু, চারস, সগার ব্রাউন, আফিম, কৈপি মাদক দ্রব্য একমাত্র তারাই সেবন করতেন যারা তাদের সামর্থ্যের থেকে বেশি মেধা সম্পন্ন কাজে লিপ্ত থাকতে হতো, যাদের থাকতে হতো, যেমন রাজরাজা, সেনাপতি, অথবা তাদের পরিষদজন। আজকে সেই দারুর ঠেকা প্রতি ঘরে ঘরে দেওয়া হয়েছে। সন্তানের সুরক্ষার জায়গায় সন্তানকে মারার এক পরোক্ষ অভিযান, পরোক্ষ এক নিয়মরীতি দেখবে ঘুণে হতে হবে জাল। সঠিকতার এখানে কোনো বালাই নাই। শাসনতন্ত্র এমনই, আজ সরকার দিন দরিদ্র গরিব বলে তাদের ঘরে ঘরে খাদ্য অন্ন পৌঁছিয়ে দিচ্ছেন, কিন্তু সেই সরকারের সেই জনতাকে দারুর ঠেকায় যে দারু পান না করার কোনো নির্দেশ দিচ্ছেন না, কোনো বিধান নাই যে যে কেউ এই দারু পেতে পারবে না। তো এমনই অবস্থাতে তাদের ক্ষেত্রে কি হবে? আজ নেশার পাত্র নিয়ে কোনো এক সময় একজন দুইজন ব্যবহার করতেন, আর আজ প্রতিটি মানুষ নেশার পাত্র হাতে ঘুরছে, পরিবার থেকে বিচ্যুত হচ্ছে, পরিবারকে বিনাশ করছে। তাদের বাচ্চা বাচ্চিকে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা হাতে নাই তো 200, 250, 500 রুপিয়ার রোজানা মদ্য বা মাদক দ্রব্য সেবন করছে। কোনো বিধি নিষেধ নাই। কই ক্ষেত্রে কোথাও কোথাও আমরা তার নিষেধাজ্ঞা লিখিতভাবে দেখেছি। সিগারেট পানে ক্যান্সার হয়, কিন্তু পান নিষেধ করছে না, বরং মাদক দ্রব্য উৎপাদনকারী কোম্পানিকে দিব্যি সরকারি পর্যায়ে তাদেরকে অনুমোদন করছেন। তো এমনিভাবে সমাজিতে আজ চরবরাট হতে চলেছে। গত এক প্রবচনের মাধ্যমে আজকের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করা হয়েছিল। আজকের সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে চর্চা করা হয়েছিল। সেখানেও ঠিক তদ্রূপ, যে যা বলছে সেই সঠিক। আজ ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা সর্বজনের জন্য স্বীকৃত হয়েছে। তা বাক স্বাধীনতার মূলে দেশের মহামান্য মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তাকেও তার চেহারার
ব্যঙ্গাত্মক শব্দে ব্যাখ্যা করেছে, আর সেটা জনসমারোহে দেশের সর্বোচ্চ প্রতিনিধিত্বের দায়ভার নিয়ে যিনি আজ লোকসভাতে অবস্থান করছেন, দেশের প্রধানমন্ত্রী, তার প্রতিও তার আত্মসম্মানের উপরও বারবার কুৎসা রটনা, তার ন্যায় অন্যায়ের কথা একজন আম জনতা যে স্কুল পর্যন্ত যায় নাই সেও করছে। আর যে শিক্ষিত সেই এই লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, বিধানসভার সংসদ সদস্য, বিধায়ক, তারাও করছে। মর্যাদা সম্পন্ন ব্যবহার আজ কারো মাঝেই নাই। একে অপরের প্রতি আত্মমর্যাদার যে রোল, প্রত্যেকের প্রতি অপশব্দ বলতে কখনো কুণ্ঠাবোধ করছেন না। তো সভ্য সমাজ আর অসভ্য সমাজের পার্থক্য আজকের এই সভ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আরো নিকট ভবিষ্যতে আমরা কি পেতে চলেছি সমাজজনের কাছে, রাষ্ট্রনেতাদের কাছে, পরিবার পরিজনের কাছে, সমাজ ব্যবস্থার কাছে, তাই বলতে বাধ্য হয়েছি আজ সভ্যতার অপ্রত্যাশিত বিকাশ, আজ সভ্যতার অপ্রত্যাশিত বিকাশ ডাক দিয়েছে আজ সভ্যতার প্রত্যাশিত বিকাশ ডাক দিয়েছে অপ্রত্যাশিত বিনাশ। ভারসাম্যের পাইনে আভাস বিশেষতাহীন কদাচারে অসভ্যতার ঘোড়াধারে। বদলে যাবে রীতিনীতি, আচার বিচার, ভাবধারা। নষ্ট হবে সভ্য সমাজ, কষ্ট পাবে সব যারা। মানি জনের মান রবে না, জ্ঞানী জনের দাম পাবে না। গণ্ডমূর্খের বাড়বে দাপট, সজ্জন যাবে দূরে। দুষ্টরা খুব কষ্ট দেবে রে, শত ভ্রষ্ট আচারে। এমতো অবস্থায় আমরা সমাজবদ্ধ জীব, আমরা দেশের জনতা, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে সুন্দর বাতাবরণে বেঁচে থাকতে চাই। আজ দুষ্টের দাপট এমন হতে চলেছে যে সৎ নিরীহ এদের বেঁচে থাকা অত্যন্ত দূর হয়েছে। প্রশাসনিক স্তরে আমরা যখন কোনো পারিপার্শ্বিক বিড়ম্বনার সম্মুখীন হয়ে প্রাথমিক শাসন ব্যবস্থা থানা পৌঁছাচ্ছি, থানা জনপ্রতিনিধির ফোনের নির্দেশনা বিনা আম জনতার কথা শুনতে তারা আদৌ রাজি না। জনপ্রতিনিধি দেখতে শিখেছে এ কোন দলগত জনতা। তাহলে যে জনতা আর যে কোনো দলেরই হোক না কেন, প্রশাসন থেকে তার যথার্থ ন্যায় পাওয়ারই কথা। প্রশাসন জননেতার অধীনস্থ হয়েছে বলে স্পষ্ট দেখা যায়। তাহলে জননেতার উপরে ছেড়ে দেওয়া হোক, পুলিশ প্রশাসনের রোল তো থাকছে না। অনাগত দিনে আর থাকবে না, একেবারেই নিষ্পাদিত হবে। দুষ্টের
সৃষ্টির জন্য লোক আগে আসছে, দুষ্টের দমনের জন্য নয়। আমরা গীতাতে দেখেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই কথা তখনই প্রভাবিত ছিল যখন এই দেশে মানুষ এত শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিলাত ফেরত হতেন না। আজ সব প্রকারের শিক্ষাঙ্গন, ছোট থেকে বড়, মানুষকে মানুষ করে তোলার জন্য যে বিরাট আয়োজন, এর জন্য বিরাট ব্যবস্থা কার্যকরী হচ্ছে, কিন্তু মানুষ মানুষ হয়ে উঠছে না। এর জন্য দায়ীকে অত্র সত্র এলাকায় কতিপয় স্কুল কলেজ ছিল, তখন যে মানুষের মাঝে জ্ঞানের উদ্রেক হয়েছিল, আজ ঘরে ঘরে, গাঁও গাঁও, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে বড় বড় স্কুল কলেজ। আর সেই স্কুল কলেজ থেকে শিক্ষিত লোকের যথেষ্ট আগমন হচ্ছে, কিন্তু জ্ঞানীর সংখ্যা ধীরে ধীরে কম হতে চলেছে। নারী শিক্ষার জন্য পুরুষ প্রশাসন একসময় স্বীকৃতি দিয়েছিলেন না, আজ স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীকে আজ বহুত সম্মান দেওয়ার জন্য পুরুষ এগিয়ে এসেছে। নারী শিক্ষিতা হয়েছে, বিদ্বান হয়েছে, বড় বড় জায়গায় পোস্টে বিরাজিত। তথাপি একটা দিকের বিশেষ ছবি আমাদের সামনে ভেসে উঠেছে, যে নারী শিক্ষিতা হয়ে তার যথার্থ মর্যাদা প্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে যে কথাটা আজ সামনে আসছে, হয়তো বললে তারা বিরোধিতা করবে, সত্যকে স্বীকার করিবে না। পূর্বকার দিকে আমরা যতই দৃষ্টিপাত করি, অতীতের দিকে আমরা যতই দৃষ্টিপাত করি, সেখানে আমরা দাম্পত্য জীবনের ছাড়াছাড়ির সংখ্যা নাকে বরাবর ছিল। আজ শিক্ষিত শিক্ষিতা দম্পতির মধ্যে আজ কমসে কম 35% দাম্পত্য জীবনে ছাড়াছাড়ির বিরাট ছবি সামনে আসছে। আর তারা সেখানেই বসে নেয়। বিশেষ করে পুরুষ পরিবারকে এমনভাবে আর্থিক রূপে বিনষ্টের ভূমিকা নিচ্ছে। ডাইভোর্স বা ডিভোর্সনামা করতে গিয়ে কোর্টে শরণাপন্ন হচ্ছে, এবং তাদের পিউরিটিকে, তাদের চরিত্রের সদ্গুণকে তুলে ধরে পুরুষকে তারা দোষী সাব্যস্ত করছে। দাম্পত্য জীবনে তাদেরকে অক্ষমতা দেখাতে গিয়ে নারীর জীবনকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাকে নষ্ট করা হয়েছে। এই দাবিতে কয়েক লাখ টাকার দাবি চাটিয়ে দিচ্ছে। ওকালতির মাধ্যমে, উকিলের ওকালতির মাধ্যমে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ উকিল ব্যবস্থা,
সেখানে শর্ত অনুসারে পুরুষকে 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। নারী সেখানেই বসে নাই, সে তো নতুন দাম্পত্য শুরু করছে, আর পুরুষ দ্বিতীয় বিয়ে করতে সাহস পাচ্ছে না। তার দাম্পত্য জীবনকে বিনাশ করে একটা দাম্পত্য জীবনের তার অর্ধাঙ্গিনী তাকে শুধু শারীরিক মানসিকই নয়, আর্থিক রূপেও চর্মারাট করে দিচ্ছে। আর এ শুধু একটা পুরুষের জন্য নয়, আজকের সভ্য সমাজে শিক্ষিত পরিবারের এই দম্পতির ছাড়াছাড়ির ডাটা কালেকশন করলে দেখা যায় যে প্রতি গ্রামে 1 থেকে 10 পরিস্থিতি একই কন্ডিশনে চলছে। উকিল ওকালতি করছে, শর্ত অনুসারে তার কয়েক লাখ পকেটে নিচ্ছে, আর নারীকে এমনভাবে বাড়োয়া দিচ্ছে, পুরুষকে এমনভাবে নিষ্পেষিত করছে যে তার মেরুদণ্ড খাড়া করে ভবিষ্যতে আর সে দাঁড়াতে পারছে না। তার শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনের উপর চরম আঘাত করা হচ্ছে, যেটা না মহিলা আয়োগ দেখছে, না নারী কল্যাণ বা পুরুষ কল্যাণ বিভাগ অথবা ন্যায় বিভাগ এর উপর মনন করছে। আর যখন মনন করতে করতে আরো 20 থেকে 50 সাল কেটে যাবে, এর পরিণতি অরাজকতা আর অরাজকতাই হবে, এতে কোনো দৌড়ায় নেই। বিভিন্ন দিকের আলোচনা প্রেক্ষাপটে 2013-তে এই কবিতাটি রচনা করা হয়েছিল, এবং এই কবিতা রচনার আগে এই বিষয়ের উপর মনন করা হয়েছিল অন্য আরেকটা কবিতাতে আমার উল্লেখ করা আছে। অন্তত এর থেকে আরো অনেক আগে, তারিখটা আজ আর আমার মনে নাই। তো কবিতাটি আমি আবার আবৃত্তি করছি, আপনারা শুনুন। পুনরাবর্তন। মানুষ আবার ফিরে যাবে অসভ্যতার ঘোর আধারে, আদিম যুগের আদিমকালের মতো কুশিক্ষার কৃত কারাগারে। আজকের যে শিক্ষা, এটাই হবে কুশিক্ষার দ্বারা প্রভাবিত। আজ সভ্যতার প্রত্যাশিত বিকাশ ডাক দিয়েছে অপ্রত্যাশিত বিনাশ। জ্ঞানে হোক, বিজ্ঞানে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রনৈতিক জীবনে হোক বা রাজ্য স্তরে, আজ সভ্যতার প্রত্যাশিত বিকাশ ডাক দিয়েছে অপ্রত্যাশিত বিনাশ। ভারসাম্যের পাইনে আভাস বিশেষতাহীন কদাচারে, অসভ্যতার ঘোর আধারে। বদলে যাবে রীতিনীতি, আচারে বিচার, ভাবধারা, নষ্ট হবে সভ্য সমাজ, কষ্ট পাবে সজ্জারা। বদলে যাবে রীতিনীতি, আচারে বিচার, ভাবধারা, নষ্ট হবে সভ্য সমাজ, কষ্ট পাবে সজ্জারা। মানিজনের মান রবে না, জ্ঞানী জনের দাম পাবে না, গণ্ডমূর্খের বাড়বে দাপট, সজ্জন থাকবে দূরে, দুষ্টরা খুব কষ্ট দেবে রে, শত ভ্রষ্ট আচারে, অসভ্যতার ঘোর আধারে। আপনারা সবাই কবিতাটিকে সবিশেষভাবে মন্থন করবেন, এবং এই যে দূর অবস্থার কথা আমরা দেখছি, আর কবি বা লেখক হিসাবে আমি কবিতার মধ্যে তুলে ধরেছি, এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, পুরো সমাজ ব্যবস্থা কমসে কম সভ্য মানুষ হিসাবে আমরা একে অপরের সুখ দুঃখ, ব্যথা বেদনা, অভাব অনাটন
সব কিছুর সাথী হয়ে পাশাপাশি জীবনযাপন করতে পারি, এই দিকে আপনাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজেকে ব্যবহার করতে হবে। কারোর উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত রাখা, নিজেকে অসহায় মনে করে থাকলে আমাদের এই সমস্যার সমাধান হবে না, বরং আরও অন্ধকার থেকে অন্ধকারে আমাদেরকে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে চলতে হবে, যা নাকি আমাদের এই অমূল্য মনুষ্য জীবনের জন্য একেবারেই ঠিক নয়। বাকি বিচার আপনাদের উপর। আমার নমস্কার স্বীকার করবেন, আমার অনুনয়কে স্বীকার করবেন। পুরো দেশ সমাজ তথা আমি বিশ্ববাসীকে এই ব্যাপারে আমার আন্তরিক আহ্বান জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।